নমস্কার। প্রচুর আলোর নিচে বসে আছি। এত আলো যে সে আলো নিজে আমার সমস্ত কিছু দেখে নিচ্ছে, আমাকে কোথাও আত্মগোপন করে থাকার সুযোগ দিচ্ছে না। অথচ এত যে আলো যে আমাকে এতটা পরিমাণে গ্রহণ করছে, আমি সে আলোকে দেখতে পাচ্ছি না। এমনকি সে আলোর তীব্রতায় আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে, আমার চোখও কাজ করছে না, যার জন্য আমি নিজেকেও দেখতে পাচ্ছি না, নিজেকে অনুভব করতে পারছি না। প্রচুর আলো। এই আলো কি সেই আলো যে আলোতে দিশা দেখা যায়, যে আলোতে আত্ম উপলব্ধি করা যায়, যে আলোতে তোমাকে দেখা যায়, যে আলোতে তোমাকে চেনা যায়? জানি না। দ্বিধার মধ্যে আছি, সংকটে আছি, বুঝতে পারছি না। যাই হোক, সে আলো যাই হোক, এখন আমি অনিকেতের স্বপ্নতাঁত কাব্যোপন্যাসের যে পাঠ শুরু করেছি, গতকাল 6 নম্বর পর্বের খানিকটা অংশ পড়েছিলাম। আজকে তারপর আরও কিছুটা অংশ পড়ব। দেখা যাক এই আলোর নিচে কতটা অংশ পড়তে পারি আর কতটা সঠিকভাবে পড়তে পারি। এর আগের দিন অনন্ত এবং উৎসবতী দুজনে অনেকটা ঘনিষ্ঠ হয়েছিল। দুজন দুজনকে উপলব্ধি করার, স্পর্শ করার, বুঝতে পারার, চিনতে পারার, খুঁজে পাওয়ার একটা নিভৃত অবকাশ যেন পেয়েছিল। সেখানে এই রবীন্দ্রনাথের এই গানটি দিয়ে সেই অংশটি আমার শেষ হয়েছিল। মানে কবি ওইখানেই ওই রবীন্দ্রনাথের এই গানটি উল্লেখ করেছিলেন, যেখানে অগ্নিকোণ থেকে নৈঋত কোণে থেকে একটা আকাশের মধ্যে মেঘ উঠেছিল, ঝনঝন করে শব্দ উঠেছিল, কাঁসিয়ে উঠেছিল, একটা সুর ঝঙ্কার উঠেছিল। সেই সুর ঝঙ্কারটাকে আমাদের কবি অনন্ত, বা এই উপন্যাসের যিনি কবি অনিকেত, তিনি রবীন্দ্রনাথের ওই গানটিতে ধরেছিলেন, আমার মুক্তি আলোয় আলোয় ওই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ওই আকাশে। তো কবি অনন্তই হোক বা অনিকেত পাত্রই হোক, তাদের মুক্তি হয়তো আলোয় হয়েছিল, আকাশে হয়েছিল। কিন্তু আমি তো একটু আগেই বলেছি যে আমি আলোর মধ্যে একটা বিভ্রান্তিজনক অবস্থায় রয়েছি। আমি জানি না এই আলোয় আমার মুক্তি কিনা, নাকি এই আলোয় আমার সমস্ত অস্তিত্ব শেষ হয়ে যাবে। আমি হয়তো বিপন্নতার মুখোমুখি দাঁড়িয়ে আছি, আমি হয়তো জানতে পারছি না। দেখা যাক, এর পরবর্তী অংশটা পড়তে শুরু করি। রবীন্দ্রগান উভমুখী অন্তরসাম্যের বোধ দেয়। রবীন্দ্রগান উভমুখী অন্তরসাম্যের বোধ দেয়, পথ চলার খরচ যোগায়। পরস্পরের চোখে তাকিয়ে ওরা কি যেন এক অজানা বোধনে দুলে ওঠে। এই রবীন্দ্রনাথের গানটি তাদের উভয়ের মধ্যেই একটা অন্তরসাম্য, মানসিক সাম্যের একটা বোধ তাদেরকে দিয়েছে। অনন্ত বলছে, চলো উঠি, অমল তাসের হলুদ ধারা তোমাকে আজ চিনিয়ে দেব।
পূর্বপল্লীর পথে পথে বোবা বন্ধুরা হলুদ ধারায় দুলে উঠেছে, রোদ শুঁকছে, শিকড় ব্যথা লম্বা কালো লাঠি বীজে ঝুলে পড়েছে। বীজাধারের একটি চিহ্ন তোমাকে দেব, তোমার বাড়ির বাগান মাঝে জাগিয়ে নিও অমলতাসের হলুদ ধারা, সেটাই থাকবে স্মৃতি হয়ে। এই দিনটা আটকে নেব কবিতাতে, এছাড়া আর কী বা পারি। উৎসবতীর চোখে মুখে রা নেই এখন, আকাশ মুখে দুচোখ তুলে পথ হাঁটে সে। শ্রীসদনটা পেরিয়ে গিয়ে একটু থামল চৈত্য মোড়ে, পুঁথিঘরকে বাঁয়ে রেখে পেরিয়ে গেল আম্রকুঞ্জ বকুলবীথি। কাঁকড় দেওয়া বাউল রাঙা পথে হাঁটছে ওরা এখন। মাধুরীলতা ছাত্রীনিবাস দুচোখ তুলে তাকিয়েছিল, আনন্দ পাঠশালার চালা ওদের চলায় মন দোলালো। তাকিয়েছিল শালফলরা এবং কিছু কালো ভ্রমর। বাঁয়ে ঘুরে পিচ রাস্তায় এগিয়ে গিয়ে ওরা ঢুকল সুবর্ণরেখায়। বইমহলে হারিয়ে গেল মন দরজা খুলে মেলে, শিরার স্রোতে কণায় কণায় কেমন যেন আলু থালু। বিটোফোন বিতানে সেখানে দুলে ওঠে সুরের মহিম আগুন। বইতাকে চোখ আটকে যাচ্ছে উৎসবতীর, বইয়ের তাক। ঘড়িতে 12:25। অনন্ত রক্তকরবী কিনে উৎসবতীর হাতে তুলে দেয়। গীতবিতানের অখণ্ড সংস্করণ উৎসবতী তুলে দেয় অনন্তের হাতে। না বলা বাণীর রসরূপ অন্ধপথের আলোরেখা অন্তরে উজান আনে। দেখতে দেখতে 1টা বাজে। ওরা যখন বেরিয়ে এলো বেজে উঠল তুমি কি কেবলই ছবি। খাতা কলমে স্বাধীনতার আগেই গাওয়া ওই গানটি পঙ্কজ কুমার মল্লিক মহাশয় গেয়ে গেছেন দরদ ঢেলে। সুবর্ণরেখার দুয়ার ঘেঁষা টেলিবুথটা থেকেই এখন উৎসবতী কথা বলে নেয় বাবার সাথে। বাবা এখন কলকাতাতে, গোটাচারেক মোবাইলের মালিক তিনি। ব্যবসায় কাজ, অগাধ নেশা, ভালোবাসা, রপ্তানিতে মেধাবী মানুষ। পিসিও বুথের কাঁচঘরটি দরজা ঠেলে কথা কওয়ার দাম মেটালো উৎসবতী। চলল তারা পোস্ট অফিসের মোড়ের দিকে। শিরীষ গাছের তলায় মেলা বইপত্র সাময়িকী। নীল পলিথিন শিটের উপর মেলে বসেছে উস্কো খুস্কো তীব্র যুবক। এই দুজন যুবক যুবতীর মধ্যে যা কিছু মানসিক লেনদেন যা কিছু হচ্ছে তার সঙ্গে সময় কিভাবে ধরা থাকছে। এই যে পিসিও বুথ, যখন মোবাইল আসেনি, এখানে সেখানে রাস্তাঘাটে বাজারে বিভিন্ন অফিসে বিভিন্ন নির্দিষ্ট জায়গায় এই পিসিও বুথগুলো থাকতো। সেখানে পিসিও বুথের একজন মালিক থাকতেন। লাইন দিয়ে সেখানে ঢুকতে হতো, লোক থাকলে, না থাকলে ভালো, ফাঁকা থাকলে খুব ভালো। সেখানে ঢুকে কথা বলতে হতো এবং যতক্ষণ কথা বলা হতো সেই অনুযায়ী তার যা বিল উঠতো সেই বিলটা পেমেন্ট করতে হতো। তো সেই পিসিও বুথের স্মৃতি যারা পিসিও বুথ ব্যবহার করেছেন আমাদের সময়কার লোকজন বা তারও কিছু পরবর্তী সময়কার লোকজন, তারা বুঝবেন। এই সময়ের যারা জন্মেই মোবাইল ফোন নিয়ে খেলা করতে করতে জন্মগ্রহণ করছেন, তারা পিসিও বুথটা সম্পর্কে অবহিত নন। অনন্ত আর উৎসবতী দাঁড়িয়ে পড়ে ধুলোমাখা আকাশতলের বই মেলাতে। বেছে বেছে বার করছে পোকায় কাটা সীসা হরপে ছাপা কিছু পত্রপত্রিকা। পরিচয়, দেশ আর একটা শতভিসার বিশেষ সংখ্যা গুছিয়ে নিয়ে ব্যাগে ঢোকায়, দামও মেটায়। ঘড়িতে এখন 1:30 বাজে। নবদ্বীপে চলল তারা রতনপল্লীর রাস্তা ধরে। গিয়ে বসে দোকান চালায়, ভাত পাওয়া যায়,
খেয়ে দিয়ে উঠতে হবে, ঘড়িতে 2টো। এখানে নবদ্বীপ মানে বুঝতে পারা যাচ্ছে রতনপল্লীর একটি দোকান। ঠিক 2:30টায় চীন ভবনে বসবে আসর, বৌদ্ধবিদ্যা পাঠচক্রের। ওরা দুজন গিয়ে শুনবে, বুনে নেবে আত্মবোধের সরল লেখা, হয়তো হবে আত্মভেদী জীবন কুহক। জলের মতো গড়িয়ে যাবে সহজ জীবন, জলের মতো অগাধ পথে। তড়িঘড়ি হাঁটতে হাঁটতে চীন ভবনে এসে থামে অনন্ত আর উৎসবতী। অনন্ত রায় বলে উঠল, চুং কুয়ো শুয়ে ইউয়ান, চীনে ভাষায় এটাকে বলে। আমরা বলি চীন ভবন বা চীনা ভবন। ওই দেখছো লেখা রয়েছে চীনের ছবি হরফমালায়, দক্ষিণ থেকে বাঁ দিকেতে। যদিও এখন চীনে ভাষা বাঁ দিক থেকে দক্ষিণেতে লেখা হচ্ছে। বিশ্বভারতী চীনে ভাষায় কুয়ো চিতা শুয়ে। উৎসবতী বুঝিয়ে দেবে ধ্বনি প্রবাহের অন্তর্গত চিন্তামালা। অনন্ত, কুয়ো বোঝায় দেশ মাটিতে, কুয়ো চি বলে কেন্দ্রীয়কে, তা মানে বেশ বড়সড়। শুয়ে ইউয়ান মানে হলো শিক্ষাকেন্দ্র, তা শুয়েটা বিশ্ববিদ্যালয়। তাহলে এই যে পুরো কথাগুলোর শব্দগুলোর আলাদা আলাদা করে ধ্বনি এখানে বোঝানো হচ্ছে এই চীনা ভাষাটির। চীনা কিন্তু ওদের দেশকে চীন বা চায়না বলে না মোটেই। ওদের দেশকে ওরা বলে চুং কুয়ো। চুং ধ্বনিটার অর্থ বোঝায় মধ্যস্থানকে। চুং কুয়োটার ভাবনা হলো মধ্যদেশের। পৃথিবীতে ওদের দেশটার অবস্থানের আদিম ভাবনা পুরে রেখেছে কেমনভাবে শব্দটাতে। পৃথিবীর মধ্যখানের একটি দেশ বলে ওরা মনে করে, এবং সেই জন্য ওরা চুং কুয়ো বলছে। উৎসবতী বলছে, বেশ মজা তো, কেমন করে শিখলে এসব? অনন্ত, চীনের ভাষা সংস্কৃতির বন্ধু ছাত্র অরিজিতের কাছে শিখেছি। আমার রুমের পাশের রুমই ওর ঠিকানা। লেখাপড়া একটু আধটু শিখে নিয়েছি, শিখবে নাকি? উৎসবতী, কেমন করে? ভাষাটা শেখার বেসিক নিয়ম জানো কি তুমি? তৃতীয় ভাষা হিসাবে শেখার নিয়মমালা ভালো করেই শিখে নিও। বইপত্র আনিয়ে নেব, দুজন মিলে একসঙ্গে পড়া যাবে। অনন্ত বলল, আচ্ছা, সেসব হবে পরে, এখন চলো ভবনে ঢুকি। দেখবে নাকি বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের দেয়ালচিত্র? ইংরেজিতে ফ্রেস্কো বলে। মন জুড়াবে হয়তো দেখে, আমার জুড়ায়। উৎসবতী বলছে, চলো চলো, তোমার কত দেখার সুযোগ এই জীবনে, এক জীবনে, আমাকে দেখাও, একটু চেনাও। সভা তো শুরু হতে যাচ্ছে, 2:30 প্রায় বেজেই গেল। অনন্ত, চলো ঢুকি, গ্রিল দরজায় সিঁড়ি বেয়ে উঠতে হবে। অল্প কিছু সময় স্রোতে অনন্ত রায় সব দেখাচ্ছে, চিনিয়ে দিচ্ছে, কিছু কিছু বলে বোঝায়। উৎসবতীর মাটির মনে দোলা লাগে। ধীরে সুস্থে নেমে এলো সিঁড়ি ভেঙে, হল ঘরেতে গিয়ে বসে। মেঝের উপর ফরাস পাতা, সুধীজনরা বেশ এসেছেন। বক্তা কথা শুনে বলল, জীবনবোধক, মৃত্যুবোধক, বুদ্ধ কথন, ভাবনা বিশ্ব, জীবনচর্চা। শুনতে শুনতে উৎসবতী জাতক কথার দেয়াল চিত্রে চোখ ডুবিয়ে বাজিয়ে নিচ্ছে সেসব কথা মনের তারে। 4:30 সভা চুকল। সাধু সাধু বলল সবাই। সবার শেষে উঠে দাঁড়িয়ে সবাই মিলে গেয়ে উঠল, আমাদের শান্তিনিকেতন সে যে সব হতে আপন। হিন্দি ভবন ডাইনে রেখে ওরা এলো পিচ রাস্তায়। উৎসবতী অনন্তদের ছাত্রাবাস দেখতে চাইল। অনন্ত, এলোমেলো ছাত্রবাসা দেখে কি আর চোখ জুড়াবে? উৎসবতী, মনের ভিতে পুঁতে রাখবো তোমার জীবন চলাফেরা, ভাববো তোমার সঙ্গে আছি অনেক দূরে, যখন আমাকে একা একা কাটাতে হবে। অনন্ত আর কিছু বলেনি,
হাঁটতে হাঁটতে চলল ওরা। গ্রীষ্মাবকাশ চলছে এখন। প্রধান গ্রন্থাগারের সামনে অল্প কিছু ছাত্রছাত্রী। দর্শন সদন জনসংযোগ বিভাগ অফিস বাঁয়ে রেখে এগিয়ে গিয়ে বাঁয়ে বেঁকে ওরা ঢুকলো পূর্বপল্লী ছাত্রাবাসে। ছাত্রাবাসের ভিতর আছে অমলতাসের হলুদ ধারা। একটি কালো বিষধারকে পেরে নিয়ে উৎসবতীর অমল হাতে ধরিয়ে দেয় অনন্ত রায়। সিঁড়ি ভেঙে উঠতে হলো এফ ব্লকটার দোতলাতে। টোকা দিচ্ছে ৯-৬ লেখা দরজাটাতে। খুলল বন্ধু আসমান আলী, যে আসমান ওর সঙ্গে থাকে। উৎসবতীকে দেখে আসমান অবাক হলো, চেয়ার টেনে বসতে দিল পাখার নিচে। আসমান আর উৎসবতীর আলাপ হলো, কথা চলল। অনন্ত রায় বোতল হাতে বেরিয়ে গেল আসছি বলে। জল আনলো কুসুম শীতল, হরলিক্সের শিশি থেকে বের করলো মায়ের হাতে গড়া কিছু জোর মন্ডা। উৎসবতীর হাতে দিল। উৎসবতীর অনুরোধে সবাই মিলে খেতেই হলো। উৎসবতী: এই যে বাবু কবি আমার, মায়ের সঙ্গে আমার দেখা কবে হবে? কোথায়, কখন? অনন্ত: আসমান ভাই বলে দে তো। আসমান: কি বলবো, কি বলা যায়? চাকরি বাকরি একটা জুটুক, তারপরেতেই নিয়ে যাবি। অনন্ত: ও তো আর কদিন পরেই আমেরিকার ফ্লাইট ধরবে, জর্জিয়াতে গবেষণায় ডুবে যাবে। আসমান: ও তাই নাকি? দেখবেন যেন ভুলে না যান। উৎসবতী: গবেষণার জন্য যাওয়া, বছর কয়েক থাকতে হবে। রিসার্চ থিসিস জমা করেই চিরদিনের জন্য ফিরে চলে আসব। এরই মাঝে মাঝে আসবো যাব। অনন্ত: কাজ তো তোমার জীবন জুড়ে, তাতেও বোধহয় শেষ হবে না। ঠিক হবে কি? প্রাণ অপ্রাণ প্রান্ত খেলা অন্যরকম খোঁজার বিষয়। জীবন ব্যাপী খোঁজেও বোধহয় শেষ হবে না। ঠিক জানি না, ভাবা যায় না। উৎসবতী বলছে, অতি চেতনায় তীরবিদ্ধ হয়েও না কেবল। যদিও তোমার চেতনামালা ঠিক বলেছে, আমি বলছি যাওয়া আসা দুটোই হবে। তোমার আমার মধ্যে আছে আদিম টানের সুতোয় বাঁধন, কোটি সহস্র জীবনযাপন। আসমান ভাই কিছু বলুন এই ব্যাপারে। আসমান বলছে, বন্ধু কবির সব কথা ঠিক, সহজ সরল ফুটে ওঠে না আমার মাথায়। আপনি বরং ওকে একটু বুঝিয়ে বলুন। লেখালেখিটা ঠিকঠাক মতো ও যেন ঠিক বহন করে আত্মবোধে নিখিল ধারায়। ওর লেখাতে অনেক কথা পেয়েছি আমি, যা এখনো বলা হয়নি। বস্তুবিদ্যার ডিসকোর্সে সহজ করে। উৎসবতী বলছেন, ঠিক ধরেছেন। টেবিলেতে বই দেখছি এক্সরের উপর, স্পেশাল পেপার। আসমান: ঠিক বলেছেন। আসমানের পড়াশোনার বিষয় এক্সরের উপরে স্পেশাল পেপার। উৎসবতী বলছেন, মনে রাখবেন, সাহায্য চাই। কণা জন্মে জীবন কণা শব্দ দুটি পরেই আগ বাড়িয়ে আলাপ করি কবির সাথে। তারপর তো এই এত দূর চলে এলাম। অনন্ত: বাড়ি যাবে না? ট্রেনের সময় হয়ে এলো। উৎসবতী: না গেলে কি থাকতে দেবে? সেটা তো আর ঘটবে না কো। যাকগে সেসব, তোমার ওই বইটা দেবে? ক্যাকিলাতে পাণ্ডুলিপি পাওয়া গেল, কি যেন নাম, মনে পড়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন, বরুচণ্ডী দাসের লেখা নাটগীতিকা, বিদ্যবল্লভ বসন্ত রঞ্জন রায় মহাশয় সম্পাদিত। দেব না কেন? না দিয়ে কি থাকতে পারি? তার উপরে নিজে চাইলে, এটাই আসল খুশির কথা। দাঁড়াও দেখি, এই পেয়েছি, লিখে দিচ্ছি এই উপহার, এই দিলাম। অগ্রজ এক কবির কাব্য, অন্ধকারের তামাম দিনে আলোভিসারী উৎসবতীকে দিলাম আমি। অগ্রজকে বহন করার আশা নিয়ে রবি কবির পুণ্যধামে। অনন্ত রয়, শান্তিনিকেতন, 1408। এই কথা লিখে ও
উৎসবতীর হাতে বইটি দিল। উৎসবতী বলল, দাও, হাতে দাও, গন্ধ শুঁকি, দারুণ প্রিয়, গোয়াল মাচার গন্ধ আছে ওই গ্রন্থে। অনন্ত, অবুঝ মেয়ে। উৎসবতী, অবুঝ আমি তোমার সঙ্গে, অন্য কোথাও অবুঝ হওয়া ভাবা যায় না। ভয়াবহ ভবিষ্যতের পথের মোড়ে ঝুলছে জীবন। এক জীবনে দেখব কবি, বুঝব কবি, এক জীবনে পেরিয়ে যাব লক্ষ লক্ষ তারার জীবন। অভিব্যক্ত কণা থেকে অতীত কণায় সন্ধানী এক কবির দিকে, কণার দিকে। আজ এই ভিডিওতে এইটুকুই থাক, বেশি বড় করব না। এখন অনন্ত রায়ের আপনারা শুনলেন সবটাই, গল্পটাই সহজ সরল গল্প, যে অনন্ত রায় ছাত্রাবাসে এলো এবং আসমানের সঙ্গে বন্ধুত্ব হলো। এর পরে ঘটনা কি হবে আমরা পরে আবার যখন এটা পড়তে বসবো তখন জানতে পারবো। কবি অনন্তকে, কবি অনিকেত পাত্রকে এবং উৎসবতীকে এবং সঙ্গে সঙ্গে অবশ্যই তাদের বন্ধু আসমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের পড়া এখানেই শেষ করছি। নমস্কার।